সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে তোমরা যারা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমরা জানো আগামী 6 জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক পরীক্ষা হবে। তো আমরা এখন আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য দিচ্ছি। আশা করছি এই অ্যাসাইনমেন্টগুলি তোমরা ফলো করলে বুঝতে পারো যে তোমাদের পরীক্ষা প্রশ্নোত্তর কেমন হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কপিরাইট কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। কপিরাইট কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটির সঠিক উত্তর হতে পারে কপিরাইট হলো মেধাস্বত্ব আইনের একটি ধারণা যা লেখক, শিল্পী ও অন্যান্য সৃজনশীল ব্যক্তিদের তাদের সৃষ্টিকর্মের উপর নিয়ন্ত্রণ বা সুরক্ষা প্রদান করে। মনে রাখতে হবে, কপিরাইট হচ্ছে লেখক, শিল্পী, অন্যান্য সৃজনশীল ব্যক্তিদের তাদের সৃষ্টিকর্মের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ আমি যা তৈরি করেছি সেটার উপর আমার একটা নিয়ন্ত্রণ থাকবে এবং আমার এই তৈরিকে, আমার এই সৃষ্টিকে সুরক্ষা দিবে কপিরাইট আইন। এটি সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, শিল্প, ডিজাইন ও আরও অনেক কিছু সহ বিস্তৃত ধরনের সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রযোজ্য। কপিরাইট গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে সৃজনশীল ব্যক্তিদের তাদের কাজের জন্য ন্যায্য প্রতিদান নিশ্চিত করে। কপিরাইট স্রষ্টাদের তাদের কাজের জন্য, অর্থাৎ যারা যেই কাজ তৈরি করে তাদের কাজের জন্য অর্থ উপার্জনের অধিকার দেয়, যা তাদের জীবিকা নির্বাহ করতে এবং নতুন সৃষ্টি করতে সাহায্য করে। কপিরাইট আইনটি সৃজনশীলতাকে উৎসাহিত করে। কপিরাইট স্রষ্টাদের, অর্থাৎ যে কাজ তৈরি করে তাদের কাজ চুরি বা অননুমোদিতভাবে ব্যবহার থেকে রক্ষা করে, যা তাদের ঝুঁকি নিতে ও নতুন ধারণা অন্বেষণ করতে উৎসাহিত করে। কথার কথা, আমি একটি জিনিস তৈরি করলাম, একটি ছবি বা একটি গান তৈরি করলাম, এখন এটি যদি কপিরাইট করে বা এটি যদি অন্য কেউ তার বলে চালিয়ে দেয়, তাহলে নতুন কিছু তৈরি করতে আমার আর উৎসাহ থাকবে না, সেটি বলা হচ্ছে। অর্থাৎ সৃজনশীলতাকে উৎসাহিত করে কপিরাইট আইন। সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমর্থন করে। কপিরাইট বিভিন্ন সংস্কৃতি থেকে সৃজনশীল কাজের রক্ষা করে, যা একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সমাজে অবদান রাখে। গ্রাহকদের সুরক্ষা দেয়। কপিরাইট নিশ্চিত করে যে গ্রাহকরা আসল এবং উচ্চমানের সৃজনশীল কাজের অ্যাক্সেস করতে পারে। কপিরাইট সৃজনশীল ব্যক্তি, ব্যবসা, সমগ্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীলতাকে উৎসাহিত করে, সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমর্থন করে এবং গ্রাহকদের সুরক্ষা দেয়। কপিরাইট আইন সম্পর্কে জ্ঞান রাখা এবং এটির লঙ্ঘন এড়ানো গুরুত্বপূর্ণ। এরপর যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য, সেটি হচ্ছে, গণযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়ার তুলনা করে রিপোর্ট তৈরি করুন। গণযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়া হলো বর্তমান সময়ের যোগাযোগের প্রধান মাধ্যম। এই মাধ্যমগুলির বৈশিষ্ট্য, কার্যকারিতা ও প্রভাব নিয়ে বিস্তারিত রিপোর্ট নিচে দেওয়া হলো। আমরা প্রথমেই জানব গণযোগাযোগ কী, এর সংজ্ঞাটি কী। গণযোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি বার্তা বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো হয় রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি মাধ্যমে। এটি সাধারণত একমুখী যোগাযোগ। গণযোগাযোগ হচ্ছে সাধারণত একমুখী যোগাযোগ। গণযোগাযোগের বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ পরিসর, বার্তা বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, পেশাদারিত্ব, পেশাদার সাংবাদিক, লেখক, প্রযুক্তিবিদ দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রণ, সরকারি এবং বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে পরিচালিত হয় হচ্ছে গণযোগাযোগ। এবার এর প্রভাব কি পড়ে? জনমত তৈরি, সংবাদ, মতামত ও বিশ্লেষণের মাধ্যমে জনমত গঠনে সহায়তা করে গণযোগাযোগ। তথ্য প্রবাহ, বিভিন্ন বিষয়ে দ্রুত তথ্য পৌঁছানোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে। সাংস্কৃতিক প্রভাব, বিভিন্ন সংস্কৃতি ও আদর্শের বিস্তার ঘটায়। তারপরে যেটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা এখন জানবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম বা ব্যক্তিদের যোগাযোগ, তথ্য শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। যদিও টুইটার এখন আর টুইটার নেই, এটা এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম। এবার আমরা সামাজিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলি জানব। ইন্টারেক্টিভিটি, ব্যবহারকারীরা একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। ব্যক্তিগত কন্টেন্ট, ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ই কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে পারে। তৎপরতা, তথ্য ও বার্তা দ্রুত শেয়ার এবং প্রাপ্তি সম্ভব। এবার জানব যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কী। এর প্রভাব হচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক সংযোগ, ব্যক্তিগত এবং পেশাদার সংযোগ বাড়ায়। জনপ্রিয়তা, বিভিন্ন ঘটনা এবং কন্টেন্ট দ্রুত জনপ্রিয়তা লাভ করতে পারে। তথ্য প্রচার, দ্রুত এবং ব্যাপকভাবে তথ্য ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এবার আমরা নিউ মিডিয়া সম্পর্কে জানব। গণযোগাযোগ এবং সামাজিক যোগাযোগ আমরা আগ থেকেই কিছুটা জানতাম, কিন্তু নিউ মিডিয়া আমাদের কাছে কিছুটা নতুন, তুলনামূলক। তো চলো নিউ মিডিয়া সম্পর্কে জানি।
নিউ মিডিয়ার সংজ্ঞা হচ্ছে, নিউ মিডিয়া হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা মিডিয়া যার মাধ্যমে ইন্টারেক্টিভিটি এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রদান করা হয়। উদাহরণস্বরূপ ব্লগ, পডকাস্ট, অনলাইন ভিডিও, নিউজ পেপার, এগুলি হচ্ছে নিউ মিডিয়ার সংজ্ঞা। এবার এর বৈশিষ্ট্যগুলি জেনে নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম, সমস্ত কন্টেন্ট ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিতরণ করা হয়। নিউ মিডিয়ার যত কন্টেন্ট রয়েছে সবগুলি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিতরণ করা হয়। ইন্টারেক্টিভিটি, ব্যবহারকারীরা কন্টেন্টের সাথে সাথে ইন্টারেক্ট করতে পারে। উন্নত প্রযুক্তি, অডিও, ভিডিও, গ্রাফিক্স সহ মাল্টিমিডিয়া ফরম্যাটে কন্টেন্ট প্রদান করা হয়। আমরা এখন জানব যে নিউ মিডিয়ার প্রভাব আমাদের ব্যক্তি জীবনে কীভাবে পড়ে। উদ্ভাবন, কন্টেন্ট তৈরি ও বিতরণে নতুন প্রযুক্তির ব্যবহার করা হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যবহারকারীরা নিজেদের মতো কন্টেন্ট তৈরি করতে এবং শেয়ার করতে পারে। বিশ্বব্যাপী যোগাযোগ, দ্রুত এবং সহজে সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করা যায় নিউ মিডিয়ার মাধ্যমে। এবার আমরা তুলনামূলক আলোচনাটি করব। ব্যবহারকারীর অংশগ্রহণ, গণযোগাযোগে সাধারণত একমুখী, ব্যবহারকারীর অংশগ্রহণ সীমিত। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এবং নিউ মিডিয়া ব্যবহারকারীরা সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয়। এরপরে গতি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার মাধ্যমে তথ্য প্রচারের গতি অনেক বেশি। গণযোগাযোগ মাধ্যমের তথ্য প্রচারের গতি অপেক্ষাকৃত ধীর। ব্যক্তিগতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া ব্যক্তিগতকরণে বেশি কার্যকর। গণযোগাযোগ মাধ্যম সাধারণত বৃহৎ জনগোষ্ঠীর জন্য সাধারণ বার্তা প্রদান করে। তথ্য যাচাই, গণযোগাযোগ মাধ্যম তথ্য যাচাইয়ের প্রক্রিয়া করা, অর্থাৎ চাইলেই কোনো তথ্য সেখানে পাবলিশ করা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ায় ভুয়া তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যেহেতু ব্যক্তিগত পর্যায়ে করা যায়, তথ্য দেওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ায়, তাই এখানে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। উপসংহারে বলা যায়, গণযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। একই সাথে এগুলি সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। এই হচ্ছে গণযোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার সম্পর্কে বিস্তারিত ছিল। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। কোনো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সত্য অনুসন্ধানের বিভিন্নভাবে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এই পক্ষপাতিত্ব এড়ানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এ বিষয়ে তোমার মতামত দাও। পক্ষপাতিত্ব এড়ানোর জন্য যে পদক্ষেপগুলি তুমি নিতে পারো সেগুলো হচ্ছে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ, একই ঘটনা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত জানার জন্য বিভিন্ন উৎস ব্যবহার করা উচিত। সমালোচনামূলক চিন্তাভাবনা, তথ্য গ্রহণের আগে তার নির্ভরযোগ্যতা, যৌক্তিকতা এবং পক্ষপাতের সম্ভাবনা যাচাই করা উচিত। পরিস্থিতির সকল দিক বিবেচনা, ঘটনার সমস্ত দিক এমনকি বিরোধী মতামতও বিবেচনা করা উচিত। নিজের পক্ষপাত স্বীকার করা, আমাদের সকলেরই একটা নিজস্ব পক্ষপাত থাকে। নিজের পক্ষপাত সম্পর্কে সচেতন থাকা এবং গুরুত্বপূর্ণ যাতে এটি আমাদের বিচারকে প্রভাবিত না করে। মনে রাখবেন যে নিজের যে পক্ষপাত এটি সম্পর্কে সচেতন থাকলেই পক্ষপাতের এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতামত দেওয়া, জটিল বিষয়গুলির ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত যারা বিষয়টি সম্পর্কে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি রাখেন। পক্ষপাতিত্ব সত্য অনুসন্ধানের একটি বড় বাধা। সচেতনতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাভাবনা অনুশীলন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আমরা পক্ষপাতিত্বের প্রভাব কমাতে এবং আরও বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। পরে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আমাদের জনজীবনকে কীভাবে পরিবর্তন করেছে ব্যাখ্যা করো। এটি প্রশ্নটির আমরা উত্তর খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। উত্তর যে আমাদের সাথে মিলতে হবে বিষয়টা এমন না, যদি পরীক্ষা আসে তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে পারবে। আধুনিক যুগে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব স্পষ্ট। এই প্রযুক্তি আমাদের জীবনযাত্রার ধরনকে দ্রুত পরিবর্তন করে চলেছে। এর প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই লক্ষ্য করা যায়। তাহলে চলো, ডিজিটাল প্রযুক্তি আমাদের যোগাযোগ ক্ষেত্রে কীভাবে এটি আমাদেরকে পরিবর্তন করছে। ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে আমরা সারা বিশ্বের সাথে দ্রুত এবং সহজেই যোগাযোগ করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের বন্ধু, পরিবার ও সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকতে পারি। ভিডিও কনফারেন্সিং ব্যবসা এবং শিক্ষার জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। এরপরে তথ্য অ্যাক্সেস, ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে তথ্য অ্যাক্সেস করতে পারি।
অনলাইন শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করার নতুন উপায় প্রদান করে। গবেষণা ও উদ্ভাবনের জন্য ডিজিটাল প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। ব্যবসা ও অর্থনীতি, অনলাইন শপিং আমাদের জন্য এবং পরিষেবা কেনার নতুন সুযোগ তৈরি করেছে। ই কমার্স ব্যবসার জন্য নতুন বাজার তৈরি করেছে এবং অর্থনীতিতে প্রবৃদ্ধি এনেছে। মোবাইল ব্যাংকিং আর্থিক সেবাগুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। শিক্ষা, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য শেখা এবং বৃদ্ধির নতুন উপায় প্রদান করে। ডিজিটাল সরঞ্জাম শিক্ষকদের আরও আকর্ষক ও ইন্টারেক্টিভ পাঠদান তৈরি করতে সাহায্য করে। শিক্ষা আরও ব্যক্তিগতকৃত এবং সহজলভ্য হয়ে উঠেছে এখন। বিনোদন, ডিজিটাল মাধ্যমের কারণে স্ট্রিমিং পরিষেবা আমাদের চাহিদা অনুসারে যে কোনো সময় যে কোনো ডিভাইসে সিনেমা, টিভি শো এবং গান উপভোগ করতে দেয়। ভিডিও গেমগুলি বিনোদনের জন্য একটি জনপ্রিয় রূপ হয়ে উঠেছে, সামাজিক যোগাযোগের জন্য একটি প্ল্যাটফর্মও প্রদান করে। ডিজিটাল প্রযুক্তি আমাদের বিনোদনের নতুন এবং উদ্ভাবনী উপায় তৈরি করতে সাহায্য করছে। ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্যখাতে কীভাবে আমাদের পরিবর্তন করতে সহযোগিতা করে? টেলিমেডিসিন রোগীদের দূর থেকে ডাক্তারের সাথে পরামর্শ করতে দেয়। ওয়্যারেবল ডিভাইসগুলি আমাদের স্বাস্থ্য এবং কার্যকলাপ ট্র্যাক করতে সহায়তা করে। ডিজিটাল প্রযুক্তি রোগ নির্ণয় ও চিকিৎসার উন্নতিতে অবদান রেখেছে। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে। এটি আমাদের জীবনকে আরও সহজ, কার্যকর এবং সংযুক্ত করেছে। তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন প্রাইভেসি সমস্যা, সাইবার সিকিউরিটি ঝুঁকি, ডিজিটাল বিভাজন। সঠিকভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে আমরা ডিজিটাল প্রযুক্তির পূর্ণ সুবিধা নিতে পারি এবং একটি উন্নততর জীবন গড়ে তুলতে পারি। এবারে পরে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রথাগত মিডিয়াকে নিউ মিডিয়া কিভাবে প্রভাবিত করছে? প্রথাগত মিডিয়াকে নিউ মিডিয়ার যে প্রভাব সেটি হচ্ছে, নিউ মিডিয়ার উত্থান প্রথাগত মিডিয়ার উপর গভীরভাবে প্রভাব ফেলছে। এই প্রভাবগুলি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই লক্ষ্য করা যায়। ইতিবাচক প্রভাব, প্রতিযোগিতা বৃদ্ধি। নিউ মিডিয়ার আবির্ভাব প্রথাগত মিডিয়ার জন্য প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। এর ফলে প্রথাগত মিডিয়াকে তাদের বিষয়বস্তু ও পরিষেবা উন্নত করতে হচ্ছে। দর্শক শ্রোতা বৃদ্ধি, নিউ মিডিয়া প্রথাগত মিডিয়ার জন্য নতুন দর্শক শ্রোতা আকর্ষণ করেছে। এর ফলে প্রথাগত মিডিয়ার বিজ্ঞাপন আয় বৃদ্ধি পেয়েছে। বিষয়বস্তুর বৈচিত্র্য বৃদ্ধি, নিউ মিডিয়া প্রথাগত মিডিয়ার বিষয়বস্তুর বৈচিত্র্য বৃদ্ধি করেছে। নিউ মিডিয়া প্রথাগত যে মিডিয়ার আগের যে বৈচিত্র্যতা তাকে আরও বেশি বৃদ্ধি করেছে। এর ফলে দর্শক শ্রোতা নতুন ধরনের বিষয়বস্তু উপভোগ করতে পারছে। পারস্পরিক ক্রিয়া বৃদ্ধি, নিউ মিডিয়া দর্শক শ্রোতাদের সাথে আরও বেশি পারস্পরিক ক্রিয়া করার সুযোগ করে দেয়। এর ফলে প্রথাগত মিডিয়ার সাথে দর্শক শ্রোতাদের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এবার এর নেতিবাচক প্রভাব জানব। আয় কমে যাওয়া, নিউ মিডিয়ার কারণে প্রথাগত মিডিয়ার আয় কমে যাচ্ছে। এর কারণ হলো নিউ মিডিয়া বিজ্ঞাপনদাতাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। দর্শক শ্রোতা হ্রাস, নিউ মিডিয়ার কারণে প্রথাগত মিডিয়ার দর্শক শ্রোতা হ্রাস পাচ্ছে। এর কারণ হলো নিউ মিডিয়ার দর্শক শ্রোতাদের জন্য আরও বেশি সুবিধাজনক ও আকর্ষণীয়। বিষয়বস্তুর মান হ্রাস, প্রতিযোগিতা বৃদ্ধির ফলে প্রথাগত মিডিয়ার বিষয়বস্তুর মান হ্রাস পাচ্ছে। এর কারণ হলো প্রথাগত মিডিয়াকে দ্রুত বিষয়বস্তু তৈরি করতে হচ্ছে। ভুল তথ্যের বিস্তার, নিউ মিডিয়ায় ভুল তথ্যের বিস্তার অনেক বেশি। এর কারণ হলো নিউ মিডিয়ায় তথ্য যাচাই করার ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক কম। নিউ মিডিয়া প্রথাগত মিডিয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই প্রভাবগুলি ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই রয়েছে। প্রথাগত মিডিয়াকে টিকে থাকতে হলে নিউ মিডিয়ার সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং দর্শক শ্রোতাদের চাহিদা পূরণ করতে হবে। এ ছিল অ্যাসাইনমেন্ট 2। আমরা সামনে খুব নিকটবর্তী সময়ে চেষ্টা করব আরও কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার, যেখান থেকে পরীক্ষা কমন আসবে বলে আমরা আশা রাখি। তো তোমরা যারা যারা ক্লাস 9-এর পরীক্ষার্থী রয়েছো, অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিবে, আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।